পঞ্চম দিনের মতো এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবস্থান। খোলা আকাশের নিচে থাকায় অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। আমাদের কোনো বেতন নেই, মশার কামড়, কত কি আমরা কষ্ট সহ্য করে এখানে পড়ে আছি। কিভাবে আমার সন্তানদের মানুষ করব? দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আমরা অত্যন্ত মানবতার জীবনযাপন করছি, তাই সরকার মহলের কাছে অনুরোধ আমাদের এই দাবি মেনে নেন। যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ এবং আমি শফিক মোহাম্মদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জিএম কাদেরকে কো চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের নতুন সাংগঠনিক নির্দেশনা। দলে বিভেদ সৃষ্টির অভিযোগ প্রত্যাখ্যান কাদেরের। কারিগরি জটিলতা কাটিয়ে বসানো হলো স্বপ্নের পদ্মা সেতুর নবম স্প্যান। এখন দৃশ্যমান 1350 মিটার সেতু। আগামী মাস থেকে কাজে আরো গতি আসার প্রত্যাশা। বরিশালে বাস মাহিন্দ্র সংঘর্ষে কলেজ ছাত্রী সহ নিহত 7। বিভিন্ন এলাকায় আরো 4 জনের মৃত্যু। সড়কে শৃঙ্খলা ফেরাতে হিমশিম খাচ্ছে পুলিশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ শুরু হচ্ছে ডাকসুর কার্যক্রম। ভিপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন নুরুল হক নূর। সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার ছাত্রলীগের। আবহাওয়ার সতর্ক সংকেতের পরিবর্তন আনায় প্রায়ই ঘটছে বিভ্রান্তি। উপকূলবাসীকে প্রশিক্ষণের তাগিদ, ব্যবস্থা নেওয়ার দাবি জেলা প্রশাসনের। পঞ্চম দিনের মতো আজও এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন বেসরকারি শিক্ষক কর্মচারীরা। 2006 সাল থেকে একই দাবিতে 30তম বারের মতো আন্দোলন করছেন নন এমপিও শিক্ষকরা। তাদের দাবির মুখে 2010 সালে স্বীকৃতি প্রাপ্ত কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করা হলেও বাদ রয়ে যায় আরও 5,242টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 80,000 শিক্ষক ও কর্মচারী। যে শিক্ষকদের থাকার কথা শিক্ষা প্রতিষ্ঠানে, সেই শিক্ষকই এখন সড়কে আন্দোলন করছেন নিজের অধিকার আদায়ে। শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তকরণের দাবিতে গত 19 মার্চ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা। এদিকে আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। আমরা বেতন ভাতা পাচ্ছি না, শিক্ষকতা করছি, আমরা পাশ করাইছি, আমরা পরীক্ষা দেওয়া হয়েছি, আমরা ছাত্রছাত্রী আমাদের আছে, কিন্তু আমাদের হতাশ হয়েছে, আমাদের কোনো বেতন নেই। রাত যাপন করতেছি 2 দিন যাবত, মশার কামড়, কত কি আমরা কষ্ট সহ্য করে এখানে পড়ে আছি। বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা জানান বেতন ছাড়া তাদের মানবেতর জীবনযাপনের কথা। কিভাবে আমার সন্তানদের মানুষ করব? এরাই তো জাতির ভবিষ্যৎ, কিন্তু তাদের লেখাপড়া যদি বাধা বিঘ্ন আসে, টাকা পয়সার অভাবে আমার সন্তানদের মেধা আছে কিন্তু পড়াশোনা করাইতে পারতেছি না। আমরা অত্যন্ত মানবতার জীবনযাপন করছি, তাই সরকার মহলের কাছে অনুরোধ আমাদের এই দাবি মেনে নেন। যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এর আগেও একই দাবিতে গত বছরের জুলাইয়ে অনশন করেন নন এমপিও শিক্ষকরা। পরে সরকারের আশ্বাসে ঘরে ফিরে গেলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে আবারও আন্দোলন শুরু করেন বিভিন্ন জেলার নন এমপিও শিক্ষকরা। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পার্টির কো চেয়ারম্যান পদ থেকে জিএম কাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত রাতে দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়। এতে দায়িত্ব পালনে ব্যর্থতা এবং দলের মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগ আনা হয় জিএম কাদেরের বিরুদ্ধে। তার কর্মকাণ্ডে দলের অন্য নেতারাও বিব্রত বলে জানানো হয়। তবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে তার পদ বহাল থাকবে। বিরোধী দলীয় উপনেতা পদে থাকার ব্যাপারে দলের সংসদীয় কমিটি সিদ্ধান্ত নেবে বলেও জানান এরশাদ। এদিকে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন জিএম কাদের।
গতকাল পর্যন্ত নিয়ামত মারা যাবে এবং তারপরে পার্টি যেন আমি ভালো মতো চালাই এই সমস্ত কথা উনি জানতে পারছেন। কিছু বুঝলাম না কিভাবে পার্টির দিয়েছে। পার্টি তো চেয়ারম্যান সাহেব আছে, আমি তো সবসময় চেয়ারম্যান সাহেবের সঙ্গে কাজই করতেছি। আর পার্টির সাংগঠনিক দায়িত্ব তো আমার না, পার্টির সাংগঠনিক দায়িত্ব হলো চেয়ারম্যান সাহেবের আর মহাসচিব। আমাকে যেটা দায়িত্ব দেয় সেটা আমি সেখানে পার্টি ভাঙার প্রশ্ন করতে পারি। আমি তো চেয়ারম্যান সাহেবের সঙ্গে কালকে প্রোগ্রাম করলাম, প্রতিদিনও প্রোগ্রাম করলাম, কোনো বক্তব্য দেবো না, বিষয়টা সম্পর্কে আমি নিশ্চিত নই। খুবই অসম্ভব একটা বিষয়গুলো। অবশেষে দ্বিতীয় দিনের চেষ্টায় গতকাল বসানো হলো পদ্মা সেতুর নবম স্প্যান। নদীর জাজিরা প্রান্তে 34 ও 35 নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। ফলে দৃশ্যমান হলো 1350 মিটার সেতু। প্রকল্প এলাকা থেকে সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। বুধবার মাওয়া থেকে নিয়ে আসার পর বৃহস্পতিবার বসানোর কথা ছিল পদ্মা সেতুর নবম স্প্যান, কিন্তু স্প্যানবাহী ক্রেন নোঙর করে রাখার কেবল ছিঁড়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। তবে শুক্রবার ভোর 5টা থেকেই স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হয়। প্রথমে ক্রেনে রাখে স্প্যানটি পিলারের সমান উচ্চতায় তোলা হয়, এরপর এগিয়ে এনে সেটি সকাল 9:15টায় বসে দেওয়া হয়। আগের স্প্যানগুলোর পাশেই শুরু হয় জোড়া লাগানোর কাজ। নদীর মাওয়া পাড়ের একটি আর জাজিরা পাড়ের 8টি মিলে দৃশ্যমান 1350 মিটার সেতুতে উচ্ছ্বসিত দুই পাড়ের সাধারণ মানুষ আশাবাদী দ্রুত কাজ শেষ হওয়ার ব্যাপারে। আজকে 9টা বসছে, কাজের গতিও অগ্রগতিও আস্তে আস্তে অনেক বাইরে যাইতেছে। ব্রিজ হইলে যাতায়াত চলাচল ভালো হইতে পারে, বুঝেন না? অনেক ফেরি দেওয়া গেলে অনেক টাইম লাগে, আর যদি গাড়ি চলাচল হয় তো কম টাইমে ঢাকা যাইতে পারবো। শুরুতেই দেখেছি, এখন যখন হয়ে গেছে ইনশাল্লাহ খুশি, গর্ব, আমাদের দেশে এত বড় জিনিস হচ্ছে। এখন যাইতে অনেক দেরি হয়, ব্রিজ হয়ে গেলে তো আর দেরি হবে না, গাড়ি যাতায়াত অনেক ভালো হবে। এর আগে 27 জানুয়ারি তারিখে একটি আর 20 ফেব্রুয়ারি তারিখে একটি স্প্যান বসানোর পর পরিকল্পনা ছিল চলতি মাসে 2টি স্প্যান বসানোর। তবে এবার সেটি না হলেও আগামী মাসে কাজে গতি আরও বাড়বে বলে জানান প্রকল্প পরিচালক। আমাদের প্রোগ্রেসটাকে আরো বাড়ানো যায় কিনা, এখন একটা করতেছি, 2টা করা, 2টার পরে আরো বাড়ানো যায় কিনা, সেটা আমরা আগে 2টা করি, তখন দেখতে হবে যে আমরা আরো পারি কিনা। পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে 73%। একটু একটু করে বাড়ছে পদ্মা সেতুর দৈর্ঘ্য, একটি করে স্প্যান বসছে, আর পদ্মা সেতুর সাফল্যের মুকুটে যোগ হচ্ছে নতুন একটি পালক। সবশেষ গত 3 মাসে গড়ে প্রতি মাসে একটি করে স্প্যান বসেছে। তবে নদীতে যেহেতু এখন 14টি পিলার পুরো প্রস্তুত, তাই আগামী মাস থেকে প্রতি মাসে একাধিক স্প্যান বসানোর পরিকল্পনা প্রকল্প সংশ্লিষ্টদের। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। সকালের সময় আরো থাকছে। রাজধানীর গাউছিয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে দোকানির মারধর, পলাতক মূল অভিযুক্ত। এই মার্কেটে হর হামেশাই হেনস্থার শিকার নারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বাস চাপায় নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরারের পরিবারের সদস্যরা। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন। গতকাল সন্ধ্যায় গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান প্রধানমন্ত্রী। গত 19 মার্চ রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের বাসের চাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ছাত্র আবরার। আজ শুরু হচ্ছে ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত কমিটির কার্যক্রম। দায়িত্ব নেওয়ার পর সকাল 11টায় ডাকসুর কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হবে। গতকাল বিকেলে মধুর ক্যান্টিনে ব্রিফিংয়ে ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব নেওয়ার কথা জানান সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নূর। আর ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন জানান সবাইকে সঙ্গে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করবে ছাত্রলীগ। আগামীকালকে যে অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে, সেখানে আমরা শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েই আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করব এবং শিক্ষার্থীদের পুনর্নির্বাচন সহ যে বিশ্ববিদ্যালয়ে অন্যান্য সমস্যা রয়েছে সেটি সমাধানকল্পে আমাদের নিয়মতান্ত্রিক যে আন্দোলন সংগ্রাম সেগুলো চলবে। আমরা নিরঙ্কুশভাবে বিজয়ী তার মানে এই না যে আমরা আমাদের সংখ্যার মধ্য দিয়ে আমরা কোনো ধরনের কাজ করতে চাবো, সেটি আমরা বিশ্বাস করি না। যারা ন্যায্য কথা বলবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বপ্নকে প্রতিধ্বনিত করতে যাবে, সে যদি একজনও হয়, সেটি আমরা তার দাবি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। বাস মাহেন্দ্র সংঘর্ষে বিএম কলেজের এক ছাত্রী সহ সারা দেশে আলাদা সড়ক দুর্ঘটনায় 11 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
সড়কে থামছে না মৃত্যুর মিছিল। শুক্রবারও সড়কে প্রাণ গেল এক শিক্ষার্থীর। বরিশাল বিএম কলেজের মাস্টার্সের ছাত্রী শিলা হলাদারকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা। পুলিশ জানায়, শুক্রবার সকালে 10 জন যাত্রী নিয়ে একটি মাহিন্দ্রা সদর উপজেলা থেকে বানারীপাড়া যাচ্ছিল। পথে তেঁতুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিলা সহ 2 জন মারা যান। আহত 7 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 4 জনের মৃত্যু হয়। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আমি ওর যখন বেরোইছে ওর ড্রেসটা দেখছি, ও কি পরে বেরোইছে, ওই লাস্টে সেই ড্রেসেই পরা। বন্ধু কয় কি কয়, আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তো ওখান তুই আই পড়ছি, আইয়ে দিবি সেই ভাই দিয়ে আমার ভাই শেষ হয়ে গেছে। আর তো বাবারে গিয়ে আমি দেখলাম না ওরে। দুর্জয় পরিবহন বানারীপাড়া থেকে আপনার বরিশাল আসার পথে এবং মাহেন্দ্র এদিকে আসতেছিল, দুর্জয় পরিবহন যাচ্ছিল, মুখোমুখি সংঘর্ষ হয় এবং ওই সংঘর্ষে আপনার জায়গায় খুব খারাপ একটা অবস্থা, আহত অবস্থা, আমরা মানে মুমূর্ষু অবস্থা আমরা মেডিকেলে পাঠাই। স্থানীয় জনগণ থেকে আমি এই বিষয়টা আলাপ করছি, তাতে বলা যায় যে বাসটারই দোষ ছিল, বাসের দোষের কারণেই মাহেন্দ্রের সাথে বাড়ি গেছে, আসলে কোনো টায়ার বাসটায় নেই। মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় পণ্য বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। আহত ট্রাক চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া নরসিংদীর বেলাবো উপজেলায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় এক নারী এবং মাগুরায় সড়ক দুর্ঘটনায় আরও 1 জন নিহত হয়েছেন। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে হিমশিম খাচ্ছে পুলিশ। তবে সামগ্রিক ব্যবস্থার উন্নতির জন্য ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল দুপুরে রাজধানীর মগবাজারে একটি মসজিদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। প্রতিদিন 160টির মতন নতুন গাড়ি ঢুকছে, রাস্তাঘাট নেই, তারপরে খানাখন্দ, সব জায়গায় মানে উন্নয়নের কাজ চলছে, এলিভেটেড এক্সপ্রেস কিংবা ওইটাকে কী বলে মেট্রো রেল। সেই জন্য আমাদের পুলিশ হিমশিম খাচ্ছে। আমাদের দেশের জনগণ কোনোদিনই এই জঙ্গি সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেয় না এবং সমর্থন করে না, যেটাই হলো আমাদের বড় শক্তি। আর আমাদের পুলিশের দক্ষতা, সক্ষমতা, আমাদের জননিরাপত্তা বাহিনীর দক্ষতা, সক্ষমতা অনেক বেশি, তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। গ্যাসের দাম বাড়ানো, উপজেলা ও ডাকসু নির্বাচনে অনিয়মের প্রতিবাদে আগামী 30 মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল বিকেলে রাজধানীর পল্টনের জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না। এছাড়া এপ্রিল মাসে বিভাগীয় শহরগুলোতে সভা সমাবেশ ও গণশুনানি করার কথাও জানিয়েছেন তিনি। সামগ্রিকভাবে নির্বাচন প্রক্রিয়াকে ছিনতাই করা, দেশে সীমাহীন অর্থনৈতিক বৈষম্য বাড়া, বড়লোকদের সমস্ত বড় বড় ঋণ মাফ করে দেওয়া হচ্ছে, একটা লুটপাটের রাজত্ব কায়েম করছে, যারা লুটপাট করছে তাদের পক্ষে আছে। এই সমস্ত ব্যবস্থার প্রতিবাদে 30 তারিখ সকাল 11টায় আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করব। 31 তারিখ বিকেল 3টায় আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করব। বর্তমান সরকার ইউনানি চিকিৎসার প্রসারেও কাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। গতকাল বিকেলে রাজধানীর বকশীবাজারে তিব্বিয়া হাবিবিয়া কলেজের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ ও ফাউন্ডেশনের কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে হাকিম হাবিবুর রহমান সমাজসেবক ও সাহিত্য সেবক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পরে কামরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা শেফাউল মুলক হাকিম হাবিবুর রহমান খানের চিকিৎসা, শিক্ষা ও সাহিত্যে অবদান উল্লেখ করে কলেজটি তার নামে করার প্রস্তাব দেন। নিউ মার্কেট এলাকায় বিশ্বাস বিল্ডার্স নামের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। গতরাতের এই আগুনের কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভবনটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা অভিযোগ রয়েছে বাসিন্দাদের। রাজধানীর নিউ মার্কেট এলাকার বহুতল এই ভবনে শুক্রবার রাত 11:15টার দিকে হঠাৎই আগুন। 3 তলায় একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ভবনে।
ফায়ার সার্ভিস জানায় তিনতলায় একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হলেও প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটেনি হতাহতের কোনো ঘটনাও। মানুষ চিল্লাচিল্লি করতেছে আগুন আগুন, তখন আমি আমার মেয়ে বারান্দা গিয়ে দেখি যে ধোঁয়া। আমাদের এফেক্ট করছে ধোঁয়াটাই, যে ধোঁয়ার কারণে অনেকে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমরা যেটা দেখতে পেয়েছি যে 3টা দোকানের ভিতরে আগুন টোটালি পুড়ে গেছে, আর 2টা আংশিক পুড়ে গেছে। একটা পর্দার দোকানের আর একটা কিছু প্যাকিং বক্স ছিল, আর একটা ক্রোকারিজ হতে পারে আর কি। তবে 17 তলা এই ভবনটির প্রথম 5 তলা বাণিজ্যিক প্রতিষ্ঠানের হলেও বাকিটা আবাসিক। বাসিন্দাদের অভিযোগ, ভবনটিতে প্রায়ই আগুন লাগার ঘটনা ঘটে। এছাড়া অগ্নিকাণ্ড প্রতিরোধ ব্যবস্থা নিয়েও নানা প্রশ্ন আছে বাসিন্দাদের। কোনো বিকল্প সিঁড়ি নেই যে আমরা যখন আগুন লাগবে আমরা অন্যভাবে বের হব। গত পরশুদিনও লেগেছিল সন্ধ্যায়, এবং আমরা অল্প স্বল্প ছিল জন্য নামিনি। আজকে হয়তো অনেকে সেটাই ভেবেছে। ঘটনাটা হয়েছে কি যে মিথ্যাবাদী রাখালের গল্পের মতো হবে। এই জানুয়ারি 1 তারিখ থেকে এখানে এসেছি, এ পর্যন্ত 3বার এই আগুন লেগেছে। আমরা অনিরাপদ বলেই মনে করি নিজেদেরকে। যদিও এসব অভিযোগের বিষয়ে দায় এড়ানো বক্তব্য মালিক পক্ষে। আগুন তো লাগতেই পারে, এটা অনেক জায়গায় লাগে। আপনি আবাসিকে খোঁজ নিয়ে দেখেন যে যিনারা বসবাস করতেছেন তাদের পক্ষ থেকে কোনো রকম কোনো কমপ্লেইন আছে কিনা, এই জাতীয় কিচ্ছু নাই। আজকের যে আগুনটা সেটা সম্পূর্ণভাবে মার্কেট পোর্শন, মার্কেটে ভ্যারাইটিস দোকান। ঢাকা শহরে 252টা অ্যাপার্টমেন্টের বিল্ডিং আছে কিনা আমার জানা নেই একসাথে, তো সেখানে আসলে টুকিটাকি সমস্যা থাকতেই পারে। বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ছাড়াও ভবনটিতে এর আগে একাধিকবার লিফট ছিঁড়ে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা যায়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আবহাওয়ার সতর্ক সংকেত সম্পর্কে ভ্রান্ত ধারণা উপকূলে দুর্যোগের সময় ক্ষতির পরিমাণ বাড়িয়ে তোলে। আবার নদী ও সমুদ্র বন্দর কেন্দ্রিক দ্বিমুখী সংকেত দেয়াতেও বিভ্রান্তি বাড়ে উপকূলবাসীর। আর পতাকা উড়িয়ে সংকেত প্রদর্শনের পরিবর্তন আনায় নতুন করে সব মহলে প্রশিক্ষণের তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। অবশ্য প্রশাসন বলছে সরকারি ও বেসরকারি নানামুখী কার্যক্রম চলছে সচেতনতা বাড়াতে। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালি। দেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জেলা তালিকায় অন্যতম বরগুনা। শহর কিংবা গ্রাম, এখানকার শতকরা 99% মানুষেরই ধারণা নেই আবহাওয়ার সতর্ক সংকেত প্রদর্শনে কখন কতটি পতাকা উত্তোলন করা হয়। 3 নম্বর সিঙ্গেল হইলে 3টা নিশান টানায়, 10 নম্বর 10টা টানাইবে, ওই 1 নম্বর কমছে 9টা থাকবে। কয়টা পতাকায় কয় নম্বর সংকেত বলতে পারিনি। এদিকে পতাকা প্রদর্শন করে উপকূলবাসীকে সতর্ক করতে আবহাওয়ার সতর্ক সংকেতে এবছর আনা হয়েছে পরিবর্তন। আগে যেখানে একটি পতাকা উড়িয়ে 1 নম্বর সংকেত বোঝানো হতো, এখন সেখানে একটি পতাকা উড়িয়ে 4 নম্বর সংকেত বোঝানো হয়। আবার 3 নম্বর সংকেতেই আগে 2টি পতাকা উঠত, আর এখন 5 থেকে 7 নম্বর সংকেতে উঠবে 2টি পতাকা। আর 7 নম্বর সংকেতে নয়, এখন 3টি পতাকা উঠবে 8 থেকে 10 নম্বর সংকেতে। নদী বন্দরে যদি 4 নম্বর মহাবিপদ সংকেত দেয়, ঠিক তখন সমুদ্র বন্দরের জন্য 8 নম্বর বা 10 নম্বর মহাবিপদ সংকেত, তখন জনগণ বিভ্রান্ত হয়। তো এক্ষেত্রে সিপিবির ভলান্টিয়ার সহ জনগণের মধ্যে আরো ব্যাপক প্রশিক্ষণ দরকার। অবশ্য আবহাওয়ার সতর্ক সংকেত বোঝানোর চেয়েও দুর্গম এলাকাগুলোতে পৌঁছানো জরুরি বলে মনে করছে জেলা প্রশাসন। সচেতনতা এবং ইনফরমেটিভ, যেটা তথ্য জানানোর কার্যক্রম সরকারের পক্ষ থেকে যেমন আছে, এই ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে যে এনজিওগুলো কাজ করে তারাও কাজ করছে। দেশে বর্তমানে 35টি আবহাওয়া স্টেশন থাকলেও দুর্যোগ ঝুঁকিপূর্ণ জেলা বরগুনায় কোনো আবহাওয়া স্টেশন নেই। সময়মতো আবহাওয়ার সঠিক পূর্বাভাসই পারে দুর্যোগের সময় উপকূলবাসীর জনজীবন ও সম্পদের সুরক্ষা করতে। আর সেজন্য দরকার দুর্যোগ ঝুঁকিপূর্ণ এ জেলায় একটি আবহাওয়া স্টেশন স্থাপন ও দুর্গম এলাকাগুলোর মানুষকে আবহাওয়ার সতর্ক বার্তা সম্পর্কে সচেতন করে তোলা। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। রাজধানীর গাউসিয়া মার্কেটে দোকানির মারধরের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। দরদাম নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অশ্লীল ভাষায় মেয়েটিকে ধমক দেন দোকান মালিক। মেয়েটি প্রতিবাদ করলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় থাকে। এর আগেও এই মার্কেটটিতে একাধিকবার ঘটেছে নারী লাঞ্ছনার ঘটনা। শুক্রবার ছুটির দিন হওয়ায় প্রয়োজনীয় কিছু কেনাকাটা সেরে নিতে বান্ধবীকে সাথে নিয়ে রাজধানীর গাউছিয়া মার্কেটে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। মার্কেটের নিচতলায় ইয়েলো কালেকশন নামের একটি দোকানে যান দুই বান্ধবী। পছন্দের পণ্যের দরদাম নিয়ে এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে দোকান মালিক শিমুল ওই ছাত্রীদের অশালীন কথা বলেন।
তারা প্রতিবাদ জানালে এক পর্যায়ে তাদের এলোপাতারি চড়থাপ্পড় দেন দোকান মালিক। এ ঘটনায় রাজধানী নিউ মার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি করেছে মেয়েটি। এই বিষয়টি আমরা জানার পরেই আমাদের পুলিশ ওখানে যায়, যাওয়ার পরে ওখান থেকে 3 জনকে আমরা থানাতে নিয়ে আসে যথাযথভাবে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যেটা প্রয়োজন আমরা সেটা করব। এর আগেও মার্কেটটিতে নারী লাঞ্ছনার ঘটনা ঘটেছে একাধিকবার। নারী ক্রেতারা বলছেন প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা বাড়তেই থাকবে। হাঁটার সময় ইনফ্যাক্ট কমেন্ট পাস, তারপর হচ্ছে ইনফ্যাক্ট পিছনে হাত দিয়ে দেয়া বা গায়ে হাত দিয়ে দেয়া, ধাক্কা খাওয়া ইচ্ছা করে এসে এগুলো হয়। দোকানদাররা একটু রাফ বিহেভ করে। দেখা যায় একটা জিনিস কিনতে গেলে একটু দেখলে বেশি তাহলে তাদের মাথা গরম হয়ে যায়। প্রতিদিন প্রায় লক্ষাধিক নারী ক্রেতার সমাগম ঘটে এই গাউছিয়া মার্কেটে। এত বিপুল সংখ্যক ক্রেতার নিরাপত্তায় নেই তেমন কোনো ব্যবস্থা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। জীবিত বিড়ালের অঙ্গ প্রত্যঙ্গ কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা তরুণীকে জামিন দিয়েছেন আদালত। প্রাণীকল্যাণ সংস্থা কেয়ার ফর পজের দায়ের করা মামলায় তরুণীকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হলেও আদালতে হাজিরের পর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় জামিন মঞ্জুর করেন আদালত। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। প্রাণী অধিকার কর্মীরা নৃশংস এই ঘটনার বিচার দাবি করেন। চোখ না ফোটা ছোট্ট একটি বিড়াল ছানা পেটের ওপর দিয়ে ছুরি চালিয়ে নির্মমভাবে হত্যার একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একই সাথে ভাইরাল হয়েছে বিড়ালের অটোপসি ক্যাপশনে আরও কিছু ছবি, যেখানে আরেকটি পূর্ণবয়স্ক বিড়ালের চামড়া ছাড়িয়ে মাথার খুলি, পাকস্থলী, কিডনি সহ নানা অঙ্গ প্রত্যঙ্গের ছবি পোস্ট করা হয়েছে। আর এই পুরো কাজটি নিজের প্রোফাইল থেকে পোস্ট করেন এক তরুণী। ঘটনাটি প্রাণী অধিকার কর্মীদের নজরে আসলে 21শে মার্চ মুগদা থানায় মামলা করে প্রাণী কল্যাণ সংস্থা কেয়ার ফর পজ। এরপরই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। অভিযুক্তের বয়স 18-র নিচে হওয়ায় আদালতে নেয়ার পর তার জামিন হয়। আমি যখন করেছিলাম ওই টাইমে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, যেহেতু আমার একটু অটোপসির উপর অ্যাট্রাকশন আছে। সে জিজ্ঞাসাবাদে স্বীকার করে এবং তার মোবাইল তখন আমরা নেই, সিজ করে মোবাইলে ওই বিড়াল ছানাকে হত্যা করার বিষয়টা আমরা দেখতে পাই। যে কোনো সে মানুষ হোক বা অন্য কোনো পশু পাখির উপর কোনো অত্যাচার হোক, সেই ক্ষেত্রে এরকম যদি কোনো তথ্য আমাদের কানে আসে বা আমরা দেখতে পাই, সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব। মনোবিজ্ঞানীরা বলছেন পার্সোনালিটি ডিসঅর্ডার বা কন্ডাক্ট ডিসঅর্ডারের মতন মানসিক রোগীদের ক্ষেত্রে এ ধরনের বিকারগ্রস্ত আচরণ প্রকাশ পেতে পারে। সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা খুব বেশি আসলে আসক্ত হয়ে পড়ছি। এই মেয়েটি কি আসলে মানসিকভাবে অসুস্থ? একটা নেতিবাচক প্রভাব আমাদের সমাজে পড়তে যাচ্ছে বা পড়ছে। আমাদের সন্তানদের ক্ষেত্রে আমাদের আসলে খুবই সতর্ক হতে হবে এবং এই ঘটনাটা আমাদেরকে একটা সতর্ক বাণী দিয়ে গেছে। এদিকে নির্বাক প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা বন্ধে জনসচেতনতা গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন প্রাণী অধিকার কর্মীরা। এই ভিডিওটা দেখার পর কোনোভাবে নিজেকে সামলায় রাখতে পারি নাই। আমরা পরে এখানে এসে মামলা দায়ের করি 1920 সালের প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইনে। সারা দেশের মানুষ জানো যে বোবা প্রাণীর জন্য কেউ আছে, ওরা বোবা, আমরা বোবা না। অ্যাটলিস্ট ওদের হয়ে কথা বলার কেউ আছে। আর আমরা চাই আমাদের দেশের প্রাণীদের যে নিষ্ঠুরতা, যেসব কষ্ট দিয়ে হত্যা হয়, সেটা বন্ধ হোক সম্পূর্ণভাবে। এর আগে 2018 সালে রামপুরার বাগিচার টেক এলাকায় 2 মা কুকুর সহ 14টি বাচ্চা কুকুর জীবন্ত মাটি চাপা দিয়ে হত্যার দায়ে এক নিরাপত্তা কর্মীকে 6 মাসের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। দেশের ধানের জাত সুরক্ষায় রাষ্ট্রীয় প্রহরী বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র। বর্তমানে প্রতিষ্ঠানটির জিন ব্যাংকে হারিয়ে যেতে বসা 8,500 ধানের জাত সংরক্ষিত রয়েছে। এখান থেকে উদ্ভাবিত হয়েছে 94টি উচ্চ ফলনশীল জাত। গবেষণা চলছে খরা, বন্যা ও লবণাক্ত সহিষ্ণু জাত উদ্ভাবনে। সুরক্ষিত এই জিন ব্যাংক ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন শুভ খান। রাধুনি পাগল, বউ সোহাগী, জামাই নাড়ু, বউ পাগলা, বিচিত্র এই নামগুলো যে কাউকে গোলক ধাঁধায় ফেলে দেবে। এগুলো সুস্বাদু খাবার কিংবা ব্যক্তি বা স্থানের নাম নয়, মাঠ থেকে হারিয়ে যাওয়া সুগন্ধি ধানের জাত। কিন্তু হারিয়ে যাওয়া এমন 8,500 ধানের জাত সংরক্ষণ করে গড়ে তোলা হয়েছে বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের জিন ব্যাংক। সংগ্রহের শুরুটা 1970 সালে। এরপর স্বল্পমেয়াদী রাইস জিন ব্যাংকের যাত্রা শুরু হয় 1974 সালে। আর 2007 সালে দীর্ঘমেয়াদী সংরক্ষণ পদ্ধতি যুক্ত হওয়ার মাধ্যমে জিন ব্যাংকটি পায় আধুনিকতার পূর্ণমাত্রা। শর্ট টার্মে ব্রাউন পেপারে আমরা 250 গ্রামের মতন করে সিড রাখি। তারপর যখন আমরা মিড টার্মে বা লং টার্মে রাখবো তখন রাখি যেরকম ফয়েল পেপারে। সিলিকা জেলটা রাখা হয় যদি কোনো এক্সট্রা ময়েশ্চার এটার ভিতর থাকে, তাহলে এই ব্লু কালারের সিলিকা জেলগুলো ময়েশ্চারটা
কনজিউম করে। বীজের আকার, বর্ণ, কোন মৌসুমে চাষ হয় সেটা মিলিয়ে ধানের নাম হয়েছে কালিজিরা, বেগুনবিচি, 14 মগর, জংলি বোরো, টেপা বোরো। সংরক্ষিত এসব জার্মপ্লাজম একটির সাথে অন্যটির সংকরায়ন করানো হয়, এরপর উদ্ভাবন হয় নতুন জাতের। কোটি টাকা দিলেও একটা ধানের গ্রেন পাবেন না। এবং এই একই সেট আমাদের আছে ইরিতে, এবং ইরির একই সেট আছে ইউএসএতে। সুতরাং এই যে অনেকেই বলে না যে আমাদের ধানের জাত হারিয়ে যাচ্ছে, অমুক ধানটা হারানোর কোনো সুযোগ নেই। জিন ব্যাংকে 8,500 ধানের জাত থাকলেও বর্তমানে চাষ হচ্ছে 400 থেকে 500 প্রজাতির ধান। উচ্চ ফলনের প্রয়োজনে কৃষকের ক্ষেত থেকে হারিয়ে গেছে কটকতারা, পানবিড়া ও কার্তিক সিন্নি সহ নাম না জানা ধানের অনেক জাত। তবে ব্রিজ বিজ্ঞানীরা বলছেন, জিন ব্যাংকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষিত এসব ধানের জাত টিকে আছে, টিকে থাকবে বছরের পর বছর। গবেষণার মাধ্যমে ঐতিহ্যবাহী এসব ধানের সংমিশ্রণেই উদ্ভাবিত হবে নতুন নতুন জাত। বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের জিন ব্যাংক থেকে শুভ খান, সময় সংবাদ।